বাংলাদেশের এখনকার সংবিধানে অনেক কিছু আছে যেগুলো আপনি লিখে দিতে পারবেন, আবার অনেক কিছু আছে যেগুলো আপনি পারবেন না। তাহলে আসেন কিছু ওখান থেকে নেই, কিছু নতুন করে তৈরি করি, আর নতুন করে আলোচনা করে সকলে মিলে একটা নতুন কাঠামো, নতুন একটা টেক্সট তৈরি করি। পপুলার উইলই তো হচ্ছে, তারই দলিল তো সংবিধান। তো এখন একটা পপুলার উইল তৈরি হয়েছে, তো এই পপুলার উইলকে সংবিধান ধারণ করতে না পারলে সেই সংবিধান দিয়ে আপনি করবেন কি? পুনর্লিখন বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ধরুন আজকে বাংলাদেশে যে সংবিধানটা আছে, সংবিধানের 1/3 আসলে আপনি অ্যামেন্ডই করতে পারবেন না, হ্যাঁ, অ্যাটার্নিটি ক্লজের মতো আর কি। প্রথম কথা হচ্ছে যে এই কাজটা যে সংসদ করেছে, সেই সংসদ এই কাজটা করতেই পারে না। ধরুন ওই সংসদটা যদি একেবারে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েও প্রতিষ্ঠিত হতো, তারও সেই অধিকার নেই। কারণ বাংলাদেশের মানুষ বা যে কোনো জায়গায় একটা পার্লামেন্ট যখন ভোট দেয়, তখন একটা নির্ধারিত সময়ের জন্য দেয়। ইউএসএ যেটা 4 বছরের জন্য হয়। হাউস অফ মানে আমাদের যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ 2 বছরের জন্য দেয় মাত্র। এই 2 বছরের বেশি আপনি কিছু করতে পারবেন না, তাই না? 2 বছর পরে এসে আবার একটা ভোট করে আপনাকে যেতে হবে। তাদের তো এটা দেয়া হয়। আমি যখন পুনর্লিখনের কথা বলি, এই অ্যাটার্নিটি ক্লজগুলো, এই যে মানে আপনার একেবারেই কোনো সংশোধনযোগ্য, এই জায়গাগুলি আপনাকে বাদ দিতে হবে। আবার যখন আমি পুনর্লিখনের কথা বলি, এর বাইরে যেমন অনেক কিছু আছে। এই ধরুন 116 ধারা, এটা মানে এমনই যেটা মানে আপনি বিচার বিভাগের স্বাধীনতার জন্য এর চেয়ে বড় প্রতিবন্ধকর কিছু হয় না, একেবারেই কিছু হয় না। হ্যাঁ, আপনি বলছেন যে এটা রাষ্ট্রপতির অধীনস্থ। আবার যদি আমি আরেক 2 পৃষ্ঠা আগে পরে পড়ি, সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এবার প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়া কিছু হবে না। তার মানে কী হচ্ছে, আপনি বিচার বিভাগকে তুলে দিচ্ছেন নির্বাহী বিভাগের কাছে, এবং নির্বাহী বিভাগে আবার যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা এক ব্যক্তির বিষয় আছে তার কাছে দিচ্ছেন। তাহলে বিচার বিভাগটা এক ব্যক্তিকে দিচ্ছে। এগুলি, এই যে লিঙ্কিংগুলো, এগুলি আপনি ডিলিং করবেন কীভাবে, বিচ্ছিন্ন করবেন কীভাবে? করতে হলে তো আপনাকে নতুন করে লিখতে হবে, যে তাই না? এইরকমই বিভিন্ন রকম আছে। আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে এখনকার যে সংবিধান, সেখানে মত প্রকাশের অধিকার আছে, কিন্তু আসলে নিরঙ্কুশ নয়। বলা হচ্ছে যে মানে যুক্তিযুক্ত বাধা নিষেধ সাপেক্ষে। এখন কে যুক্তি দেয়, তাই না? বা ধরুন বন্ধু রাষ্ট্রের জন্য হুমকি না হয়, তো আমার বাংলাদেশের বন্ধু রাষ্ট্র কে, কবে, কখন আমি তো জানি না। এটা তো ফিক্সড কিছু হইতে পারে না একটা দেশে, তাই না? ধরুন যদি মানে মিয়ানমার যাতে এই সমস্যাগুলি না থাকতো, এই যে তারা যে গণহত্যায় জড়িত ইত্যাদি, তাহলে তো মিয়ানমার আমাদের বন্ধু রাষ্ট্রই হতো, হরই কথা প্রতিবেশী, তাই না? আমরা তো সেটাই চাইতাম যে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হবে মিয়ানমার, কিন্তু আমরা দেখছি তার আচরণটা ওইরকম না। তা আমি কি বলতে পারবো না? ধরুন আজকে যে বন্ধু রাষ্ট্র, কালকে যদি সে ওইরকম ভিন্ন আচরণ করে, আমি বলতে পারবো না, কিন্তু লেখা আছে যে না, এটা নিরঙ্কুশ না। এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো আপনাকে ধরতে হবে, যে এগুলি শুধুমাত্র ওই 2টা শব্দ বদলাম, 3টা মানে সেমিকলন বদলাম, তাতে হবে না। সেই কারণে আমি বলছি যে আসেন, বাংলাদেশের এখনকার সংবিধানে অনেক কিছু আছে যেগুলো আপনি লিখে দিতে পারবেন, আবার অনেক কিছু আছে যেগুলো আপনি পারবেন না। তাহলে আসেন কিছু ওখান থেকে নেই, কিছু নতুন করে তৈরি করি, আর নতুন করে আলোচনা করে সকলে মিলে একটা নতুন কাঠামো, নতুন একটা টেক্সট তৈরি করি। সংবিধান তৈরি করার অধিকার একমাত্র গণপরিষদেরই আছে। আমি আশা করি যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে, কারণ এটা রাজনীতির বিষয়, কিন্তু এখন যারা, হ্যাঁ, কারণ দেশ পরিচালনার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনীতিবিদদের, রাজনৈতিক দলের। এটার জন্য এখনকার যে অন্তর্বর্তী ব্যবস্থা, এগুলো তো সাময়িক। এরা দায়িত্ব নিয়েছেন, এরা ক্ষমতায় আসেননি, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা বিশেষ পরিস্থিতিতে। ফলে এইটা তো স্থায়ী ব্যবস্থা নয়। তাহলে এরা সূচনা করতে পারে, কিন্তু এরা তো এককভাবে করতে পারবেন না, পারার কথা। তাহলে রাজনৈতিক দলগুলোর কাছে, আমি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলছি, আমি আলোচনার জন্য বলছি, আমি শেষ কথা তা কিন্তু নয়। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের একটা প্রক্রিয়া আমরা ভাবতে পারি, রাজনৈতিক দলের সাথে আলোচনা করি। তার মধ্য দিয়ে এখন এটা হতে পারে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আগামী নির্বাচনটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচনই 3 মাস পরেই হলো, হ্যাঁ। এবং নির্বাচন করার জন্য তো মহা কিছুর দরকার নেই। আরও ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা এই নির্বাচনের জন্য আপনি আন্তর্জাতিক সহযোগিতা চাইতে পারেন, এবং এই ধরনের নির্বাচনে জাতিসংঘের অংশগ্রহণের ইতিহাস আছে, তাই না? তো তাহলে বলুন তাদের সহযোগিতা নেই। কারণ ইলেকট্রাল কমিশনের যে পরিস্থিতি, আমাদের ইলেকশন কমিশনের, সেটা মানে অনেকের কাছে সেটা সঙ্গত কারণেই অগ্রহণযোগ্য।
আস্থার জায়গা নেই। তো তাহলে আসুন জাতিসংঘের সাহায্য নেই, নির্বাচন কমিশনকে কিছু পরিবর্তন সংশোধন করি, যাতে করে একটা গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণমূলক এবং একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটার রাইটটা কী হবে, সে একটা কনস্টিটিউশনাল ড্রাফট তৈরি করবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচনটা করা খুব দূরের বিষয় না। এটার জন্য যা দরকার, প্রথমেই যেটা দরকার সেটা কি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই ধরনের একটা ঐকমত্য তৈরি করা। আমি বলি যে এটার প্রয়োজন এই কারণে যে জনগণের যে আকাঙ্ক্ষাটা আমরা এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখছি, সেটা রিফ্লেকশন তো আগের কনস্টিটিউশনে থাকতে পারে না, তাই না? নাই। তাহলে এটা রিফ্লেকশন তো কোথাও হইতে হবে। পপুলার উইলই তো হচ্ছে, তারই দলিল তো সংবিধান। তো এখন একটা পপুলার উইল তৈরি হয়েছে, তো এই পপুলার উইলকে সংবিধান ধারণ করতে না পারলে সেই সংবিধান দিয়ে আপনি করবেন কি?